কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে এখন। অনেক সয়েছি আমি। হ্যারি লোথারিওর আর ক্ষমা নেই, তাকে এবার অবশ্যই মরতে হবে। মোনা রোগ দোকান থেকে কম দামি একটা হ্যাট কিনলো, লিপস্টিক কিনলো আরেক দোকান থেকে, আর বেলচাটা কম দামে পেয়ে গেল এক ডিসকাউন্ট স্টোরে। জিনিসগুলো নিয়ে ভাড়া করা সেডানে উঠল মোনা। চেহারায় নিষ্প্রিয় ভাব ধরে রাখলেও ভেতরে ভেতরে সে খুবই নার্ভাস। খুব সাবধানে গাড়ি চালালো মোনা, যেন অ্যাক্সিডেন্ট না হয়। দুর্ঘটনায় জড়িয়ে পড়ে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে চায় না সে। বাণিজ্যিক এলাকা ছাড়িয়ে রিভার ভিউ বুলেভার্ডের দিকে মোড় নিল মোনা। তার বাঁ দিকে সবুজ ঘাসের প্রশস্ত লন সামনে নিয়ে দাঁড়িয়ে আছে অভিজাত বাড়িগুলো। তার ডানের ঢাল গিয়ে মিশেছে নদীর কিনারায়। এদিকে বড় বড় গাছপালার আড়ালে মাঝে মাঝেই চোখে পড়ে বড় লোকেদের দামি বাড়ির ছাদ। বুলেভার্ড থেকে মোড় ঘুরে বার্নহিল ড্রাইভওয়েতে চলে এলো মোনা। পাথরে সুদৃশ্য একটি বাড়ির ডাবল গ্যারেজের বন্ধ দরজার সামনে ব্রেক কষল। পার্স থেকে দ্রুত চাবি নিয়ে দরজা খুলল সে। সিডানটাকে ভেতরে ঢোকালো, তারপর আবার ফিরে চলল বুলেভার্ডের উদ্দেশ্যে। এক সেকেন্ডের জন্য ঘাড় ঘুরিয়ে বাড়িটার দিকে চাইল মোনা। ঈর্ষার কাঁটা বিঁধল বুকে। স্যালি ল্যাফার্টি, তার বাল্যবন্ধু, হিউজ বার্নহিলকে বিয়ে করে কত সুখে আছে। ওরা দুজনেই এখন ইউরোপে সামার বিজনেস ভ্যাকেশন কাটাতে গেছে। যাওয়ার আগে স্যালি তার বাড়ির একগোছা ডুপ্লিকেট দিয়ে গেছে মোনাকে। উইকেন্ডে যে কোনো সময় চলে আসিস এখানে। এটা ফ্রান্সের রিভিয়েরা নয় বটে, কিন্তু এখানে এলে তোর মন ভালো হয়ে যাবে। নদীতে ইচ্ছে মতো সাঁতার কাটতে পারবি, পার্টি দিতে পারবি। মোনা বুলেভার্ডের রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ট্যাক্সি ডাকল। 20 মিনিট পরে আবার ডাউনটাউন চলে এলো। 2 ব্লক পরে ওর পার্ক করা গাড়িটার দিকে দ্রুত এগোলো সে। এখনো পর্যন্ত সবকিছু প্ল্যান মাফিক ঠিকঠাকই চলছে। কপালের ঘাম মুছল মোনা। ঘামে ভেজা হাতের দিকে তাকিয়ে ভ্রু কোঁচকাল। গাড়ির সিটে রাখা বেদিং স্যুট দিয়ে হাতটা পরিষ্কার করল, তারপর স্টার্ট দিল গাড়িতে। বাড়ি ফিরছে মোনারও, যে বাড়িতে হ্যারি রোপের সঙ্গে দীর্ঘ 16টা বছর একসঙ্গে কাটিয়েছে সে। তবে আর নয়, আর হ্যারির সাথে একসঙ্গে থাকতে রাজি নয় মোনা। নাটকের মঞ্চ তৈরি হয়ে গেছে। এইবার ঘটতে শুরু করবে ঘটনা। অভিজাত এই এলাকায় পূব দিকে বেটি ফেয়ার চাইল্ডদের বাড়ি। মোনা দেখল হলুদ শর্টস পরা বেটি লম্বা একটা কাঁচি নিয়ে তাদের বাগানে কাজ করছে। বাগান থেকে কয়েক গজ দূরে মোনাদের বাড়ি। নিজের বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো সে। বেটি মুখ তুলে চাইল, বলল হাই। মোনা গাড়ি থেকে নামতে নামতে কষ্ট করে হাসি ফোটালো ঠোঁটে। হাই, আজ খুব গরম পড়েছে না? সাঁতার কেটে এলে? মোনা মনে মনে খুব খুশি হয়ে উঠল এই কথায়। মাথা ঝাঁকিয়ে বেদিং স্যুটটা বেটির উদ্দেশ্যে নাড়ল। সবকিছু কি চমৎকার খাপে খাপ মিলে যাচ্ছে। মোনারূপ যে বুধবার বিকেলটা সুইমিং পুলে কাটিয়েছে তার সাক্ষ্য বেটিই দেবে। বলবে, অফিসার, মোনা ওই দিন যখন বাড়ি ফেরে তখন প্রায় 5টার মতো বাজে। ওর হাতে একটা বেদিং স্যুট ছিল।
সে ওটা আমার দিকে তাকিয়ে নেড়েও ছিল। মোনা স্বাভাবিক ভঙ্গিতে গ্যারেজে গেল, গাড়িটা যথাস্থানে রাখল, তারপর বাড়িতে ঢুকল। বেটি ফেয়ারচাইল্ডের চোখের আড়াল হতেই চঞ্চলা হরিণী হয়ে উঠল সে। রান্নাঘরের সিঙ্কে সুইমস্যুটটা ডুবিয়ে কিছুক্ষণ পর ওটাকে ইউটিলিটি রুমের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখল। রান্নাঘরের জানালা দিয়ে বাইরে তাকালো মোনা। বেটি ফেয়ারচাইল্ড আবার ঘাস কাটার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। প্রতিবেশীদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর বদভ্যাস আছে বেটির। বিশেষ করে মোনার ব্যাপারে আগ্রহ তার প্রবল। এক পেগ হুইস্কি নিয়ে সিগারেট ধরালো মোনা। দেয়াল ঘড়ির দিকে তাকালো। 5:15। আরও মিনিট 45 পর বাড়িতে ফিরবে হ্যারি। ড্রিঙ্কটা নিয়ে কিচেন টেবিলে বসলো মোনা হাঁটু ভাঁজ করে। ওর পা একটু পর পর কাঁপতে লাগলো। জোর করে স্থির হয়ে থাকলো মোনা। এয়ার কুলারের থার্মোস্ট্যাটের ক্লিক শব্দে হঠাৎ চমকে উঠল। আবার পা কাঁপতে শুরু করেছে। মোনা এবার আর ঝাঁকুনি থামানোর চেষ্টা করল না। গ্লাসে চুমুক দিতে দিতে ঘড়ির দিকে তাকালো। 5:16। এখনো 40 মিনিট। ওর হাতের লোমের গোড়ায় ফুটে উঠেছে শ্বেত বিন্দু। সিঙ্কে গিয়ে মুখ ধুলো মোনা। কলের নিচে হাত মেলে ধরল। গড, এত ঘামছি কেন আমি? ঘর তো ঠান্ডা। নাকি খুনের আগে সব খুনেরই এরকম অবস্থা হয়? আজ শুনবেন একটি জমজমাট থ্রিলার, আ সিম্পল মিস্টেক। গল্পটি লিখেছেন ম্যাক্স ভ্যান ডারভের। এই টানটান রহস্যে ভরা জমজমাট থ্রিলারটি আপনাদের কেমন লাগলো গল্প শোনার পর অবশ্যই জানাতে ভুল করবেন না। আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে গল্প শোনার পর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও ভুলবেন না অবশ্যই। আসুন তাহলে শুরু করছি আজকের গল্প, আ সিম্পল মিস্টেক। আরেক গ্লাস হুইস্কি নিল মোনা। হ্যারি নিখোঁজ হলে পুলিশ প্রথমেই তার কারণ জানতে চাইবে। 16 বছরের দাম্পত্য জীবনে বিখ্যাত জুতো তৈরির কারখানা পাইপারে যে মানুষটা সততা এবং নিষ্ঠার সঙ্গে 18 বছর কাজ করে গেছে, সে কেন হঠাৎ করে হাওয়া হয়ে যাবে? হ্যারি রোপের কোনো পাওনাদার নেই যাদের ভয়ে সে বাড়ি ছেড়ে পালাবে। টাকা পয়সারও অভাব নেই তার। ব্যাংকে মোটা অঙ্কের অর্থ গচ্ছিত আছে, জয়েন্ট অ্যাকাউন্ট আছে, চমৎকার একটি বাড়ি, দামি আসবাবপত্র, 2টো গাড়ি। হ্যারি রোপ জুয়া খেলে না, মদ্যপ নয়, অসৎ পথে টাকাও ওড়ায় না। প্রতিবেশীদের সঙ্গে হ্যারির সম্পর্ক খুবই ভালো। তারা জানে সোনালি চুলের মোনা রোপ 40 বয়সেও যৌবনকে ধরে রেখেছে শক্ত হাতে এবং স্বামীর প্রতি সে খুবই বিশ্বস্ত। আচ্ছা, 1 মিনিট, হ্যারির স্ত্রীর ব্যাপারে একটা কথা বলা যাক। মোনা রোপ কি তার স্বামীকে কোনো কারণে বাড়ি থেকে বের করে দিতে পারে? নাকি এমন কোনো কারণ থাকতে পারে যে মোনা হ্যারিকে খুন করে লাশ গুম করে ফেলল, তারপর হ্যারি নিখোঁজ বলে পুলিশকে জানালো? কিন্তু মোনা তার স্বামীকে খুন করবে কেন? সেফ ডিপোজিটের জয়েন্ট অ্যাকাউন্টে যে টাকা আছে ওটার জন্য? বিশ্বাস হয় না। জয়েন্ট অ্যাকাউন্টের টাকা দিয়ে মোনা বড়লোক হতে পারবে না। জীবন বীমা? হ্যারি রোপ জীবন বীমা করেনি। তাহলে দেখা যাচ্ছে স্বামী নিখোঁজ হলে কিংবা মারা গেলে মোনা রোপ কোনো দিক থেকেই লাভবান হতে পারছে না। আয়নায় নিজেকে মুখ ভেঙচালো মোনা। তাকালো বাইরে। বেটি ফেয়ারচাইল্ড ঘাস কাটছে না, কিন্তু এখনো বাগানে আছে। ও কেন ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছে বুঝতে কষ্ট হয় না। 25-এর কোটায় বয়স, হালকা পাতলা বেটির মনে রাজ্যের সন্দেহ আর অবিশ্বাস বাসা বেঁধে আছে। মেয়েটাকে 2 চোখে দেখতে পারে না মোনা। আরও 5 মিনিট পর হ্যারির কনভার্টিবলটা আসতে দেখল মোনা। বেটিদের বাগানের বেড়ার সামনে দিয়ে আসার সময় কি যেন বলল সে বেটিকে। বেটি হাতের হলদে দড়ির ফাঁসটা দুলিয়ে হাসল।
হ্যারি ওর দিকে স্বাভাবিক ভঙ্গিতে হাত নেড়ে গাড়ি ঢোকালো গ্যারেজে। হ্যারি যখন কিচেনে ঢুকলো, মোনা ততক্ষণে তার জন্য একটা নতুন ড্রিঙ্ক নিয়ে তৈরি। হ্যারির বয়স মোনার সমান হলেও খাটো, রোগা আর মাথায় ছোট চুল বলে ওকে আরও কম বয়সী দেখায়। কাঁধে কোট, আলগা টাই, জামার বোতাম খুলতে খুলতে হ্যারি মোনার দিকে তাকিয়ে হাসল। হাই সুইটি, আমার জন্য এই ড্রিঙ্কটা বানিয়েছ বুঝি? হ্যাঁ। তুমি বিকেলে সাঁতার কেটেছ? হ্যাঁ। ড্রিঙ্কটা বাথটাবে দিয়ে যাও, আমি স্নান করব। ঘেমে একেবারে নিয়ে গেছি। এটা হ্যারির বহুদিনের অভ্যেস। শীত হোক আর গ্রীষ্মই হোক, ঘরে ফেরার 5 মিনিটের মধ্যে তার স্নান করা চাইই চাই। মোনা হাত মুঠো করল, প্রাণপণ চেষ্টা করল স্বাভাবিক থাকতে। কান পাতল, কোনো সাড়া শব্দ নেই। কপালে ভাঁজ পড়ল মোনার। সাবধানে লিভিং রুমে গেল। ওর বিপরীত দিকে বেডরুম, দরজা খোলা। হ্যারি করছেটা কি? এখনো টাবে ঢুকছে না কেন? এই সময় বাথরুম থেকে জল পড়ার শব্দ শুনতে পেল সে। তার পেশিগুলো যেন ঢিলে হয়ে গেল। কিছুক্ষণ পর থেমে গেল শব্দটা। হ্যারি টাবে ঢুকেছে। রান্নাঘরে ফিরে এলো মোনা। ড্রয়ার খুলে বাঁকানো একটা হাতুড়ি বের করল। জুতো খুলে নিঃশব্দ পায়ে ঢুকলো শোয়ার ঘরে। বাথরুমের দরজা ভেজানো। গলা ছেড়ে গান গাইছে হ্যারি। একটানে দরজা খুলে ফেলল মোনা। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজছে হ্যারি। মোনার দিকে পিঠ। সোজা খুলির ওপর প্রথম আঘাতটা করল মোনা। আঘাতের চোটে সামনের দিকে ছিটকে গেল হ্যারি। কোমর ভেঙে পড়ে গেল বাথরুমের মধ্যে। গলা দিয়ে একটা আওয়াজও বেরোলো না। উন্মাদিনীর মতো হাতুড়ি চালাতে লাগলো মোনা। হ্যারি মারা গেছে বুঝতে পেরে একসময় থামল। এই সময় গম্ভীর কণ্ঠটা শুনতে পেল মোনা। হ্যারি, বাড়ি আছো? মুখ সাদা হয়ে গেল মোনার। শূন্য দৃষ্টিতে চাইল। হেই হ্যারি, আমি রয়েস। বাড়িতে আছো নাকি হ্যারি? রয়েস ফেয়ারচাইল্ড। কিভাবে বাথরুম থেকে বেরিয়ে এসেছে জানে না মোনা। হঠাৎ দেখল সে চলে এসেছে বেডরুমে। হাতে এখনো হাতুড়িটা। স্রেফ জমে গেল মোনা। এই হাতুড়ির কারণে তো সে মারা পড়বে। হ্যারি! মোনা বিদ্যুৎ গতিতে হাতুড়িটা বালিশের নিচে চালান করে দিল। রয়েস ফেয়ারচাইল্ড সম্ভবত ইউটিলিটি রুমের কাছে চলে এসেছে। জোর করে শক্তি সঞ্চয় করল মোনা। বলল, আসছি। টলতে টলতে সে পা বাড়ালো সামনে। রয়েস ফেয়ারচাইল্ড লম্বা, সুদর্শন তরুণ। ওর এক মাথা ঝাঁকড়া কালো চুলের দিকে চাইলেই বুক কেমন শিরশির করে মোনার। রয়েসের সপ্রতিভ উপস্থিতি সবসময়ই তাকে মুগ্ধ করে। রয়েস এই মুহূর্তে ইউটিলিটি রুমের স্ক্রিন ডোরের সামনে দাঁড়িয়ে আছে, হাসছে। বিশাল দেহি রয়েসের সামনে নিজেকে খুব ছোট্ট মনে হলো মোনার। হাই! আন্তরিক গলায় ডাকল রয়েস। আমি বাথরুমে ছিলাম। জল পড়ার শব্দে তোমার গলা প্রথমে শুনতে পাইনি। আজ রাতে তুমি আর হ্যারি কোথাও যাওয়ার প্ল্যান করেছো? না, আমার আর প্ল্যান করে কোথাও যাওয়া হয় না। তবে সন্ধেবেলায় ডাউনটাউনে যাব ভাবছি। কিছু কেনাকাটা করতে যাব। তারপর নাইট শোতে আমার এক বান্ধবীর সঙ্গে ছবি দেখব। এত ব্যাখ্যার দরকার ছিল না। রয়েসের হাসি আরেকটু প্রসারিত হলো। আমি ভেবেছিলাম আজ রাতে হ্যারির সঙ্গে কার রেস দেখতে যাব। কিন্তু আমি তো... রয়েস ফেয়ারচাইল্ড চকিতে একবার মোনার দ্বিধান্বিত মুখের দিকে তাকালো। লক্ষ্য করল মোনা কনভার্টিবলটার দিকে চেয়েই চোখ ঘুরিয়ে নিয়েছে। হ্যারি তো বাসায় আছে, তাই না? বেটি বলল কিছুক্ষণ আগে নাকি ও বাসায় ফিরেছে। ভাবলাম একবার জিজ্ঞেস করেই যে ও আমার সঙ্গে যাবে কিনা। কিন্তু হ্যারি তো ওষুধের দোকানে গেছে। অম্লান বদনে মিথ্যে কথাটা বলল মোনা। তাই? কিন্তু ওকে তো বেরোতে দেখলাম না। ঠিক আছে, ও এলে একবার আমার বাসায় নক করতে বলো। আচ্ছা, বলবো। গলাটা হঠাৎই যেন বসে গেল মোনার। দাঁড়িয়ে পড়ল রয়েস। এনিথিং রং মোনা?
দুর্বলভাবে এদিক ওদিক মাথা নাড়ল মোনা। উপযুক্ত শব্দ হাতড়াচ্ছে প্রাণপণে। আমি মানে আমার শরীরটা ঠিক ভালো ঠেকছে না। সুইমিং পুলে সাঁতার কেটে আসার পর থেকে খারাপ লাগছে। যাকে এটা কোনো ব্যাপার নয়। রয়েস, তুমি যদি কিছু মনে না করো গ্যারেজের দরজাটা বন্ধ করে দিয়ে যাবে? অবশ্যই অবশ্যই দিয়ে দেবো। মানে বলছিলাম কি, হ্যারিও নেই, আমি বাসায় একা, দরজাটা বন্ধ থাকলেও একটু কম চিন্তা থাকে। ঠিক আছে ঠিক আছে, হ্যারিকে আমার কথা বলতে ভুলো না যেন। হ্যাঁ। গ্যারেজের দরজা বন্ধ হওয়ার শব্দ শুনল মোনা। গা ছেড়ে দিল স্ক্রিন ডোরের দরজায়। ওর বুক ধুকধুক শব্দ করছে, পায়ে কোনো জোর নেই। গ্যারেজের দরজা বন্ধ করার যুক্তিটা নিতান্তই খেলো ছিল, বুঝতে পারে মোনা। কিন্তু এই মুহূর্তে নিরাপদে কাজ সারা তার খুবই প্রয়োজন। এখন দ্রুত কাজগুলো করতে হবে মোনাকে। রয়েশ আবারও আসতে পারে। ইস, আজ রাতেই কেন হ্যারিকে নিয়ে রেস দেখার ভূত চাপলো ওর মাথায়। শিউরে উঠল মোনা। ঝোলানো লম্বা কম্বলটার এক প্রান্ত খামচে ধরল, তারপর দৌড়ে গেল বাথরুমে। ছোটখাটো হ্যারির গায়ে এত ওজন! বাথরুম থেকে ওকে টেনে তুলতে জান বেরিয়ে গেল মোনার। দপাস করে লাশটা মেঝেতে ফেলল ও। দুটো তোয়ালে দিয়ে শরীর মুছল, তারপর একটা কম্বলে মৃত হ্যারিকে পেঁচালো। জামা কাপড়গুলো এক জায়গায় জড়ো করল। প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করে টাকা গুনল মোনা। মাত্র $23। টাকাগুলো নিয়ে ওয়ালেটটা যথাস্থানে রেখে দিল সে। আবার ঘামতে শুরু করেছে মোনা, কিন্তু এখন আগের মতো আর দুর্বল লাগছে না। ধীরে ধীরে হারানো শক্তি ফিরে পাচ্ছে সে। কম্বলে মোড়ানো হ্যারির লাশটা টানতে টানতে গ্যারেজে নিয়ে এলো মোনা। গাড়ির পেছনের ট্রাঙ্ক খুলল চাবি দিয়ে। কিন্তু এখন ওকে ভেতরে ঢোকাবে কি করে? গোটা লাশ দুহাতে তোলার শক্তি নেই মোনার। ভয়ানক ভারী হ্যারির শরীর। প্রথমে হ্যারির পা দুটো ধরল মোনা, বাম্পারের ওপর রাখল। লাশটা ডিঙিয়ে ওর পেছনে চলে এসে সে ঝুঁকল। দোয়াতের বেড়িতে শক্ত করে কোমরে ধরে টান দিল। মেঝে ছেড়ে শূন্যে উঠে গেল হ্যারি, কিন্তু নিতম্বটা আটকে গেল ট্রাঙ্কের কোনায়। থ্যাঁতলানো মাথাটা বিশ্রীভাবে ঝুলছে। ঘাড়ের পেছনে হাত নিয়ে এলো মোনা। মাথাটা সোজা করে ধাক্কা দিয়ে ঠেলে দিল ভেতরে। ট্রাঙ্কের এক কোনায় বসার ভঙ্গিতে স্থির হয়ে থাকলো নিষ্প্রাণ দেহটা। ওকে সামনের দিকে টান দিতেই ভাঁজ হয়ে পড়ে গেল হ্যারি। ঘন ঘন শ্বাস পড়ছে মোনার, যেন কয়েক মাইল পথ দৌড়ে এসেছে। ছেঁড়া জামা কাপড়গুলো দিয়ে লাশটাকে ঢাকল সে। বন্ধ করল ট্রাঙ্ক। তারপর কম্বলটা আবার ইউটিলিটি রুমের মেঝেতে বেছালো। জিনিসটা ভিজে গেছে, কিন্তু শুকিয়ে যাবে শিগগির। এখন আর কোনো কাজ নেই। এখন কাজ শুধু সময়ে অতিবাহিত করা। অপেক্ষার মুহূর্তগুলো ভারী কষ্টের, যন্ত্রণাদায়ক। মোনা ভাবতে থাকে ফেঁসে যাওয়ার সম্ভাবনা কতটুকু, কিন্তু জোর করে অশুভ চিন্তাগুলো মন থেকে দূর করে দেয় সে। অকারণে টেনশনে ভুগছে সে। সাজানো প্ল্যানের মধ্যে সামান্য ছন্দপতন ঘটিয়েছে কেবল রয়েস ফেয়ারচাইল্ডের আকস্মিক আবির্ভাব, কিন্তু তার জন্যে পরিকল্পনাটি একেবারে মাঠে মারা যাবে না। 7টা বাজার মিনিট কয়েক আগে রয়েস ফোন করল। মোনা, হ্যারিকে আমার কথা বলতে ভুলে যাওনি তো? না রয়েস, ও এখনো ওষুধের দোকান থেকে ফেরেনি। ও বোধহয় গিনোর বারে গেছে, নইলে এত দেরি হওয়ার তো কথা নয়। ঠিক আছে, আমি হ্যারিকে ওখানেই খোঁজ করছি। ফোন রেখে দিল মোনা। কাজটা এখন তাকে আরও আধ ঘন্টা আগে করতে হবে। ভেবেছিল 7:30টার আগে বাইরে যাবে না, কিন্তু এখনই না বেরোলে রয়েস আবার হুট করে হাজির হলে বিপদে পড়বে মোনা। দ্বিতীয়বার তার মুখোমুখি হতে চায় না সে, সামাল দিতে পারবে না। কনভার্টেবলটাকে নিয়ে বেরোচ্ছে মোনা। দেখল রয়েস জানালা দিয়ে তার দিকেই চেয়ে আছে। আতঙ্ক গ্রাস করল ওকে। ইচ্ছে হলো ঝড়ের গতিতে গাড়ি ছোটায়, চোখের পলকে শহর ছেড়ে দূরে চলে যায়। দাঁতে দাঁত চাপল মোনা। না, আতঙ্কিত হলে চলবে না। আতঙ্ক ওকে ফাঁদে ফেলবে, আর তার নিশ্চিত পরিণাম ডেথ চেম্বার।
স্বাভাবিক গতিতে গাড়ি চালিয়ে বার্নহিলদের বাড়িতে চলে এলো মোনা। এখানে ডাবল গ্যারেজের ভেতর সে ভাড়া করা গাড়িটা রেখে গেছে। হ্যারির লাশ আর জামা কাপড়ের স্তূপ সেখানে ঢোকালো সে। ট্রাঙ্কের মধ্যে বেলচাটা রাখল, আর বিকেলে কেনা অন্যান্য জিনিসপত্রগুলোর স্থান হল কনভার্টিবলে। এবারে ডাউনটাউনে চলে এলো মোনা। বুকের মধ্যে ভয় চেপে দোকানগুলোতে ঘুরে বেড়ালো, খামোখা এটা ওটার দাম জানতে চাইল। ঘণ্টাখানেক পর একটা ড্রাগ স্টোরে এসে যখন ঢুকল, ঘড়িতে তখন 8:30। ওর বন্ধু প্যাট ডটসনের সঙ্গে আরও আধ ঘন্টা পর দেখা করার কথা। হয়তো প্যাট ইতিমধ্যে রেডি হয়ে বসে আছে, অপেক্ষা করছে তার জন্যে। একটা বুথ থেকে ফোন করলো মোনা প্যাটকে। প্যাট যা বলল শুনে হিম হয়ে গেল সে। মোনা, আজ রাতের প্রোগ্রামটা ক্যান্সেল করা যায় না? আমি অনেকক্ষণ ধরে তোমার বাসায় ফোন করছি, কেউ ধরছে না। আমার খুব মাথা ধরেছে মোনা, আমি ছবি দেখতে যেতে পারবো না। মোনার পা কাঁপছে থরথর করে। যদি বিশেষ কোনো সাক্ষী দরকার হতো তাহলে প্যাট ডটসনই হতো তার অন্যতম সাক্ষী। তুমি ওষুধ খাওনি? কথা খুঁজে পাচ্ছে না মোনা। বাইরে বেরোলে ঠান্ডা বাতাসে মাথার ধরাটা নিশ্চয়ই ছেড়ে যেত। ঘুম মোনা, ঘুম, এটাই এখন আমার একমাত্র ওষুধ। আরেকদিন না হয় তোমার সঙ্গে মুভি দেখবো, সুস্থ হলে কাল রাতে। না, আমি আজ রাতেই ছবিটা দেখবো প্যাট, কাল নয়। ঠিক আছে, দেখো তাহলে। আমি যেতে পারছি না বলে আবারও বলছি, দুঃখিত। ড্রাগ স্টোর থেকে বেরিয়ে এলো মোনা। শরীর ভয়ানক দুর্বল ঠেকছে। উদ্দেশ্যহীনভাবে সে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল। চিন্তাভাবনাগুলো সব গিট পাকিয়ে গেছে, কিন্তু ধৈর্য হারালে চলবে না। নিজেকে শাসালো ও। ভাবতে হবে, ভেবে চিনতে প্রতিটি পা ফেলতে হবে। এলোমেলো না ঘুরে মনস্থির করে ফেলল মোনা। বাঁক ঘুরে সিনেমা হলের দিকে এগোলো। হলের সামনে আসতেই চট করে আইডিয়াটা মাথায় খেলে গেল। দ্রুত পায়ে ফিরে এলো পার্ক করা কনভার্টিবলে। বিকেলে কেনা জিনিসগুলোর প্যাকেট দুটো নিয়ে সিনেমা হলে ঢুকলো। লিপস্টিকের প্যাকেটটা টিকিট কাউন্টারের জানালার পাশে ফেলে সেটের দিকে তাকালো। কাউন্টারের মেয়েটা বুথের দরজা খুলে ডাক দিল, ম্যাম। ঘুরল মোনা। মেয়েটা ছোট্ট প্যাকেটটা বাড়িয়ে ধরেছে ওর দিকে। হাসল সে। মেয়েটাকে ধন্যবাদ দিয়ে প্যাকেটটা নিয়ে অন্ধকার প্রেক্ষাগৃহে প্রবেশ করল। এখন একটু স্বস্তি লাগছে। প্রয়োজনের সময় কাউন্টারের মেয়েটা ওকে অন্তত মনে করতে পারবে। ছবিটা কমেডি ধাঁচের। অন্য সময় হলে মোনা এই ছবি দেখে হাসতে হাসতে খুন হয়ে যেত, কিন্তু 2 ঘন্টা পর হল থেকে বেরিয়ে ও আবিষ্কার করল আসলে পর্দার দিকে তাকিয়েছিল শুধু, কিন্তু কিছুই দেখেনি সে। সময় কাটানো মোনার জন্য এখন সবচেয়ে বড় সমস্যা। সে অস্থির হাতে কনভার্টিবলের রেডিওর সুইচ অন করল। রেডিওতে আবহাওয়ার খবর শোনা যাচ্ছে। আগামী 6 ঘন্টার মধ্যে প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে পারে, তাই নগরবাসীদের সতর্ক করে দেওয়া হচ্ছে। মোনা কপাল কোঁচকাল। আসন্ন ঝড়টা তাকে সাহায্য করবে নাকি বিপদে ফেলবে? বাড়ি ফেরার সময় মোনা দেখল ফেয়ারচাইল্ডদের বাড়ির আলোকিত জানালা দিয়ে একটা মুখ তাকে লক্ষ্য করছে। আড়ষ্ট হাসল মোনা। ভালোই হলো, বেটি জানলো সে কখন সিনেমা দেখে ফিরেছে। গ্যারেজে গাড়ি রেখে প্যাকেটগুলো নিয়ে ঘরে ঢুকল মোনা। আধ ঘন্টা পর সমস্ত আলো নিভিয়ে অন্ধকার একটা জানালার সামনে এসে বসল। এখান থেকে ফেয়ারচাইল্ডদের বাড়িটা স্পষ্ট দেখা যায়। মাঝে মধ্যে বেটির আকৃতি ফুটে উঠতে দেখল সে জানালার কাছে, কিন্তু রয়েসকে দেখা গেল না। এখন রাত 1টা। বেটি এখনো ঘুমোতে যাচ্ছে না কেন? হঠাৎ ওর মনে পড়ল বেটি ঝড় বাদল খুব ভয় পায়। ঝড় বৃষ্টি হবে শুনলেই সে ঘুমোতে পারে না। নিয়তি দেখছি আমার সঙ্গে বিরোধিতা শুরু করেছে। তবে বাইরে বেরোবার ব্যাপারটা বেটির চোখে কিছুতেই ধরা পড়লে চলবে না। আর ঝড়ঝঞ্ঝার রাতে ফেয়ারচাইল্ডরা নিশ্চয়ই আশা করবে না আমার ঘরে সব বাতি জ্বালিয়ে রাখবো। সময় হয়েছে বুঝতে পেরে সামনের দরজা দিয়ে বেরোলো মোনা।
তীক্ষ্ণ চোখে তাকালো ফেয়ারচাইল্ডদের জানালার দিকে, কেউ উঁকি দিচ্ছে কিনা দেখার জন্য। অন্ধকারে চোখ সইয়ে উঠোন পেরোল সে, উঠে এলো ফুটপাতে। জলদি পা চালাচ্ছে মোনা। হাঁটতে হাঁটতে মুখ তুলে চাইল আকাশের দিকে। তারা জ্বলছে, ঝড় নাও আসতে পারে। শপিং সেন্টারের ট্যাক্সি স্ট্যান্ড, এখানে সারা রাত ট্যাক্সি ভাড়া পাওয়া যায়। একটা ক্যাব ড্রাইভারকে মুখ হাঁ করে ঘুমোতে দেখল মোনা। দরজা খুলে ব্যাকসিটে বসল সে। আশা করলো অন্ধকারে ড্রাইভার তাকে ঠিকমতো লক্ষ্য করতে পারবে না। ড্রাইভার মোনার দিকে প্রায় তাকালোই না, ঘুম ঘুম চোখে মাত্র একবার ঘাড় ঘুরিয়ে চাইল। মোনা তাকে রিভারভিউ বুলেভার্ডে যেতে বলল। গন্তব্যে পৌঁছে ড্রাইভারকে ভাড়ার সঙ্গে 50 সেন্ট বকশিশ দিল। তারপর হনহন করে হাঁটতে লাগলো একটা অন্ধকার বাড়ি লক্ষ্য করে। খানিকটা এগিয়ে যখন বুঝলো ড্রাইভারের চিহ্নও নেই কোথাও, ফিরে এলো সে বুলেভার্ডে। পার হলো রাস্তা, এগিয়ে চলল বার্নিলদের বাড়ির দিকে। হ্যারিকে কবর দেওয়ার জায়গাটাও ঠিক করে রেখেছে মোনা। গত রবিবার বিকেলে ওদিকটা ভালো মতো দেখে যায় সে। হাইওয়ে ছাড়িয়ে একটা সরু মেঠো পথ চলে গেছে গাছপালার মধ্যে দিয়ে, শেষ হয়েছে একটা খাদের মাথায়। ওইখানে ভাড়া করা সেডানটা নিয়ে মোনা এখন সেদিকেই চলেছে। হেডলাইটের আলো চিরে দিচ্ছে গাঢ় অন্ধকার। মিঠো রাস্তার শেষ মাথায় পৌঁছে গাড়ি থামালো মোনা। লাইটের সুইচ অফ করল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো সে বেলচা নিয়ে। তারপর গভীর একটা কবর খুঁড়ল ত্রস্ত হাতে। স্বামীর তলা পাকানো লাশ আর পোশাকগুলো ছুঁড়ে ফেলল গর্তে। দূরে শহরের সীমানার কালো আকাশে ঝিলিক দিল বিদ্যুৎ। গুরু গুরু আওয়াজ ভেসে এলো কয়েক সেকেন্ড পর। কবরে মাটি ভরাট করার সময় একটা দুশ্চিন্তা মাথায় ভর করল মোনার। বৃষ্টি হলে ভেজা মাটিতে তার গাড়ির চাকার ছাপ থেকে যাবে, সুতরাং বৃষ্টির আগেই হাইওয়েতে ফিরতে হবে তাকে। এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে গাড়ি ব্যাক করছে মোনা। যান্ত্রিক বাহনটা তীব্র আর্তনাদ করে উঠল। আস্তে, নিজেকে পরামর্শ দিল মোনা। সাবধানে চালাও মেয়ে, এমন বিদঘুটে জায়গায় কোনো সমস্যায় পড়লে 12টা বেজে যাবে তোমার। হাইওয়েতে উঠে আসতেই সশব্দে চেপে রাখা শ্বাস ফেলল মোনা। ঝড় আসছে। একটু বিরতির পরপরই আলো হয়ে যাচ্ছে অন্ধকার আকাশ। নদীর ব্রিজটার সামনেই, ওর সামনে কিংবা পেছনে কোনো গাড়ি নেই বলে স্বস্তি পেল মোনা। ব্রিজে উঠে গাড়ি থামালো সে। চট করে নেমে বেলচাটা রেলিংয়ের ওপর দিয়ে নদীতে ফেলে দিল। মাইল দুয়েক দূরে শহরের আলোকমালা ফ্যান্টাসি ছবির মতো জ্বলছে। সন্তুষ্টি বোধ করল মোনা। গাড়ি স্টার্ট করে এগিয়ে গেল, আর তারপরই বুকের ভেতর লাফিয়ে উঠল হৃৎপিণ্ড। সামনে আলো জ্বলছে, অথচ মোনা ভালো করেই জানে এখানে আলো জ্বলার কোনো কারণ নেই। সম্ভবত রোড ব্লক, ঘূর্ণায়মান লাল বিকন, বাতিগুলো যেন পিশাচের চোখ। পুলিশ যেভাবেই হোক ওরা তার কুকীর্তির কথা জেনে গেছে, আর এখানে অপেক্ষা করছে কখন সে শহরে ফিরবে তার জন্যে। ব্রেকে আলতো একটা পা রাখল মোনা। চোখ দুটো কোনো সাইড রোড খুঁজছে, কিন্তু পুলিশ কি করে এত তাড়াতাড়ি টের পেল? দ্রুত ভাবতে লাগলো মোনা। না, টের পাওয়ার কোনো প্রশ্নই নেই। নির্ঘাত সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাই স্বাভাবিক, আর এই জন্যেই রোড ব্লক। ধীর গতিতে গাড়ি চালালো। হেডলাইটের আলোতে ইউনিফর্ম পরা এক পুলিশ অফিসারের আকৃতি পরিষ্কার হয়ে উঠল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সে। হাতের লাল আলো দিয়ে সামনে আসতে ইশারা করল মোনাকে। মোনা খেয়াল করল রাস্তার একটা পাশ শুধু বন্ধ।
যারা শহর ছেড়ে আসছে শুধু তাদের গাড়িই থামানো হচ্ছে। আরেক পুলিশ অফিসার লাল ফ্ল্যাগ লাইটের আলো দিয়ে ইঙ্গিত করল যেতে পারে মোনা। রোড ব্লক পেরিয়ে শহরের রাস্তায় পড়ল মোনা। আলোর ঝলকানি দিয়ে বিকট শব্দে কাছেই কোথাও বাজ পড়ল। মোনার গাড়ি থামাতে ইচ্ছে করল। মন চাইছে প্রাণ ভরে শ্বাস নিয়ে একটু সুস্থির হতে, কিন্তু এগিয়ে চলল সে। ডাউনটাউন থিয়েটার পার্কিং লটের দিকে গাড়ি ছোটালো। 2 ব্লক পরে কার রেন্টাল এজেন্সি, তারপরেই একটা ট্যাক্সি স্ট্যান্ড। পার্কিং লটে গাড়ি দাঁড় করালো মোনা। একটা ট্যাক্সিতে উঠে বসলো, বলল, শপিং সেন্টার কমপ্লেক্সে যাব। বাতাসে ঝড়ঝাপটায় রাস্তার খড়কুটো উঠতে শুরু করেছে। ভাড়া মিটিয়ে সবে ফুটপাতে পা রেখেছে মোনা, বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো গায়ে। তাড়া খাওয়া কুকুরের মতো বাড়ির দিকে ছুটল মোনা। 3টে ব্লক পরেই তার বাড়ি। দরজা দিয়ে ঘরে ঢোকা মাত্রই প্রবল বর্ষণ শুরু হলো। টপ করে একটা চেয়ারে বসে পড়ল সে। নিজেকে এত দুর্বল লাগলো, মনে হলো যে একটা হপ্তা না ঘুমোলে সে আর শক্তি ফিরে পাবে না। কিন্তু ঘুম এলো না। দুশ্চিন্তায় ভার হয়ে থাকলো মাথা। অনেক কিছু পেছনে ফেলে এসেছে সে, আরো কত কি সামনে অপেক্ষা করছে কে জানে। অন্ধকার হাতড়ে রান্নাঘরে ঢুকল মোনা। জানালা দিয়ে তাকালো বাইরে। ফেয়ারচাইল্ডদের বাড়িতে আলো জ্বলছে। বেটি এখনো ঘুমোয়নি নাকি জেগে থাকার ভান করছে? আলোর সুইচের দিকে হাত বাড়ালো মোনা। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। আর একটু হলেই মস্ত একটা ভুল করতে যাচ্ছিল সে। বেটি জেগে থাকলে, আলো জ্বললেই সে দেখতে পেত মোনার গায়ে বাইরের পোশাক। মোনা কাপড় পাল্টালো, রাতের পোশাক পরল। হঠাৎ বালিশের নিচে রাখা হাতুড়িটার কথা মনে পড়ে গেল। জোর করে নিজেকে স্বাভাবিক রাখলো। হাতুড়িটা নিয়ে রান্নাঘরে গেল, ওটাকে একটা ড্রয়ারে রেখে দিল। তারপর আলো জ্বাললো, সিগারেট ধরালো। এখন বেটি ফেয়ারচাইল্ড ওকে ইচ্ছে মতো দেখুক, ঝড়ের রাতে তার মতো আরও একজন নির্মম সময় কাটাচ্ছে। মোনা কফি বানিয়ে নিল। পরবর্তী 4টে ঘন্টা তার কাটলো সিগারেট খেয়ে আর বাইরের ঝড়ের দাপাদাপি শুনে। সকাল 7টার দিকে ঝড়ের তাণ্ডব থেমে গেল। শুধু বর্ষণধারা অব্যাহত রইল। 8টা বাজার কয়েক মিনিট আগে মোনা শুনল গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে রয়েস ফেয়ারচাইল্ড। আরও মিনিট 20 কাটিয়ে দিল সে কাপড় পরতে। তারপর বেরিয়ে পড়ল কনভার্টিবলটা নিয়ে। দেখল জানালার পাশে বসে আছে বেটি, ওকে লক্ষ্য করছে। থিয়েটার পার্কিং সিটে চলে এলো মোনা। ভাড়া গাড়িটা এজেন্সির কাছে হস্তান্তর করল। সে করলে কাল রাতেই কাজটা করতে পারত সে, কিন্তু তাতে ধরা পড়ার সমূহ সম্ভাবনা ছিল। রাত 3:30টায় গাড়ি ফেরত দিতে গেলে এজেন্সি সহজেই তাকে চিনে রাখত, কিন্তু সকাল 9:20-এ সেই আশঙ্কাটা নেই। অ্যাটেন্ডেন্ট লোকটা লম্বা চওড়া কিন্তু নোংরা, দেখে মনে হয় স্নান শব্দটার সঙ্গে পরিচিত নয়। সে জিজ্ঞেস করল, কাজ শেষ ম্যাম? শান্ত গলায় জবাব দিল মোনা। হ্যাঁ। ভাড়া চুকিয়ে পা বাড়ালো অফিসের বাইরে। পেছন থেকে ডাক দিল লোকটা, শুনুন, গাড়ির হাফ ক্যাপটা কোথায় ফেলে এসেছেন ম্যাম? মোনা থমকে দাঁড়ালো। লোকটা সেডানের ডান দিকের হুইলের পাশে দাঁড়িয়ে কঠিন চোখে তাকিয়ে আছে মোনার দিকে। হুইলের ওপর কোনো হাফ ক্যাপ নেই। মোনা কোনো কথা বলতে পারল না। ওর জিভটা যেন আঠা দিয়ে লেগে আছে টাকরায়। হাফ ক্যাপটা হারালো কিভাবে? কোথায়? কবরে? নাকি মিঠু রাস্তাটার কোথাও? অথবা থিয়েটার পার্কিং লটে? আমাকে কি এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে? লোকটা মোনার আগা পাস্তালা যেন চাটল চোখ দিয়ে। নিচের সঙ্গে বোধহয় যুদ্ধ করছে। তার পাতলা ঠোঁট জোড়া একদিকে বেঁকে গেল। বিড়বিড় করে বলল, না, আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে না, আমাদের বীমা করা আছে। কাট হয়ে এজেন্সি অফিস থেকে বেরোলো মোনা। এগুলো কনভার্টিবলের দিকে।
গাড়িটা নিয়ে শপিং সেন্টার সুপার মার্কেটে চলে এলো। খামোকা একটা মুদির দোকান থেকে কিছু কেনাকাটা করলো, তারপর ফিরে এলো বাড়িতে। ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। অনেক কষ্টে নিজেকে সামলালো। কাঁপা হাতে কফি ঢাললো কাপে, চুমুক দিল। হাফ ক্যাপ হারানোর ঘটনাটা ছাড়া আর সবকিছুই এখনো পর্যন্ত ঠিক আছে। তবে পুলিশে খবর দেওয়ার আগে আরও একটা কাজ বাকি রয়ে গেছে। এখন 10:40 বাজে। পাইপারের নাম্বারে ফোন করলো মোনা। পাইপারের যে লোক ফোন ধরল সে উদ্বিগ্ন কণ্ঠে জানালো, না, মিস্টার রৌফ এখনো অফিসে পৌঁছননি। আর এভাবে তো তিনি কখনোই অনুপস্থিত থাকেন না। অফিসে আগে না জানিয়ে মিস্টার রৌফ আজ পর্যন্ত কোথাও যাননি। এই ব্যাপারে আমরা কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? মোনার কোনো সাহায্যের প্রয়োজন নেই। সে এবার পুলিশ ডিপার্টমেন্টে রিং করে মিসিং পার্সনস ব্যুরোর নাম্বারটা চাইল। উধারের লোকটা নিরাসক্ত গলায় বলল, দেখুন, আপনার স্বামী হয়তো কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরে আসবেন। মিসেস মোনা, আপনি খামোকা দুশ্চিন্তা করছেন। হয়তো গতকালকের ঝড়জলের জন্যই আপনি অতিমাত্রায় চিন্তিত হয়ে পড়েছেন। ব্যাপারটা ঠিক তা নয় অফিসার। ঠিক আছে, আপনি যদি অন্য কোনো আশঙ্কা করে থাকেন তাহলে আপনাকে এখান থেকে লোক পাঠাবো। সত্যি পাঠাবেন প্লিজ? ব্যাংকস নামে এক তরুণ সার্জেন্টকে পাঠালো ওরা। লোকটার বয়স খুব বেশি হলে 30। সে মোনাকে যার পন্নাই বিস্মিত করল। মনে হলো মোনার কষ্ট সে অন্তর দিয়ে অনুভব করতে পেরেছে। সার্জেন্টকে পছন্দ হয়ে গেল মোনার তার প্রশ্নের ধরন শুনে। হ্যারি সম্পর্কে বিস্তারিত নোট নিল সে। বলল, দেখুন ম্যাডাম, আপনি আপনার স্বামীর জন্য খুব বেশি চিন্তা করবেন না। আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই আপনার স্বামীকে খুঁজে পাওয়া যাবে। মিনিট 20 পর বিদায় হলো সার্জেন্ট। বেটি ফেয়ারচাইল্ড এলো মোনার সঙ্গে কথা বলতে। রাতে বোধহয় ঘুমোয়নি, চোখ বসে গেছে, কিন্তু তাকে বেশ কৌতূহলী আর উত্তেজিত দেখালো। পুলিশের গাড়ি মনে হলো, কি হয়েছে মোনা? মোনা ওকে ব্যাপারটা ব্যাখ্যা করে বলল। যেন স্তম্ভিত হয়ে গেছে কথাটা শুনে এমনভাবে বেটি বলল, হ্যারি কাল রাতে বাসায় ফেরেনি? অফিস থেকে ফেরার পর আমাকে বলল ওষুধের দোকানে যাচ্ছে। তারপর থেকে আর কোনো সংবাদ নেই। কোথায় যেতে পারে বলো তো? আমি জানি না বেটি। অফিসে খোঁজ নিয়েছো? সকালেই নিয়েছি, কিন্তু ওরা বলল হ্যারি অফিসে যায়নি। হায় ঈশ্বর, সব ঘটনা দেখছি একসঙ্গে ঘটেছে। প্রথমে ঝড় এলো, তারপর ব্যাংক ডাকাতি, আর এখন হ্যারি। ব্যাংক ডাকাতি? রেডিওতে শোনোনি? কাল রাতে ডাউনটাউনের একটা ব্যাংকে ডাকাতি হয়েছে। সারা শহরে রোড ব্লক বসানো বেটির হয়েছে। কথা কানে ঢুকছে না মোনার। কাল রাতে রোড ব্লকে পড়ে কিরকম আতঙ্কিত হয়ে পড়েছিল মনে পড়তেই পেট ফেটে হাসি এলো ওর, কিন্তু নিজেকে সম্বরণ করলো। বেটি জিজ্ঞেস করল, মোনা, হ্যারি হঠাৎ করে এভাবে নিখোঁজ হওয়ার কারণ কি বলতো? মোনা কোনো জবাব দিল না। পরদিন আবার এলো সার্জেন্ট ব্যাংকস। গদবাঁধা প্রশ্নগুলো করল। মোনার যখন সমস্ত জবাব ফুরিয়ে গেল, সার্জেন্ট উদাসীন মুখ করে বলল, আপনি বোধহয় জানেন মিসেস রৌফ, আপনার স্বামী কি পরনারীতে আসক্ত ছিলেন? মোনার আটকে ওঠার অভিনয়টা নিখুঁত হলো। সবাই যুবতী, আর ধারণা করা হচ্ছে ওরা প্রত্যেকেই পাইপার কোম্পানির সঙ্গে যুক্ত। মোনার চেহারা করুণ হয়ে উঠল। এসব কেসে আমরা প্রথমেই যে জিনিসগুলো চেক করি তা হচ্ছে আর্থিক অবস্থা, দাম্পত্য সুখ। আমাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। আজ্ঞে। আর হ্যারি কখনো? আমি দুঃখিত মিসেস রৌফ, আমরা তদন্ত করে দেখেছি আপনার স্বামীর সঙ্গে বেশ কিছুদিন ধরে তরুণী আর যুবতী কয়েকটি মেয়ের অবৈধ সম্পর্ক ছিল। মোনা নিঃশব্দে কাঁদতে শুরু করল। সার্জেন্ট চলে যেতেই সে রান্নাঘরে ঢুকল, কাপে কফি ঢেলে তাতে বুরবন মেশালো। তারপর নীরবে পানীয়টা উৎসর্গ করল তার মৃত স্বামীর উদ্দেশ্যে। চিয়ার্স হ্যারি লথারিও। শনিবার সার্জেন্ট ব্যাংকস একটা বোমা ফাটালো। পাইপার কোম্পানিতে হ্যারির কাগজপত্র ঘেঁটে জানা গেছে সে বেশ কিছু অর্থ আত্মসাৎ করেছে। কত টাকা পাওয়া যাচ্ছে না? $10,000 মতো। আপনাদের কি ধারণা হ্যারি টাকাগুলো নিয়ে পালিয়েছে? দেখুন, তার সঙ্গে যেসব মেয়ের সম্পর্ক ছিল তারা কিন্তু কেউ পালায়নি, শুধু হ্যারি।
আর টাকাগুলোরও কোনো সন্ধান নেই। আচ্ছা, মোনা এতদিনে বুঝতে পারল হ্যারি মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করার টাকা কোত্থেকে জোগাড় করত। এই মেয়ে ঘটিত ব্যাপার নিয়ে অনেক ঝগড়া হয়েছে তার আর হ্যারির সঙ্গে, কিন্তু হ্যারি তাকে পাত্তাই দেয়নি। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে ওঠে মোনা। আর তারপর মিস মোনা, সত্যি এটা খুব হৃদয় বিদারক সংবাদই বটে। সার্জেন্ট বাংসের কথায় চমক ভাঙল মোনার। চোখ তুলে চাইতেই মোনা দেখল তার দিকে চেয়ে আছে সার্জেন্ট। আমি ভাবছিলাম কয়েকদিনের জন্য, ধরুন সপ্তাহখানেকের জন্য যদি বাইরে যাই কেমন হয়। এই ব্যাপারটা নিয়ে কাগজে লেখালেখি হবে, বিশেষ করে যেখানে টাকা পয়সার প্রশ্ন জড়িত। আমার আসলে এখন দিন কয়েক কোথাও একা কাটিয়ে আসা দরকার। নির্দিষ্ট কোথাও যেতে চাইছেন মিসেস রো? আসলে আপনার সঙ্গে আমাদের পরে যোগাযোগের প্রয়োজন হতে পারে। লেক চার্লসের নাম শুনেছেন? হ্যাঁ, ওখানে একটা বাড়ি আছে। ওখানে আমি আর হ্যারি একবার যাকে, কিছু ভাববেন না, বাড়িটার নাম শেডি ওকস। ঠিক আছে মিসেস রো। তাহলে আমি যেতে পারি? অবশ্যই, অবশ্যই যেতে পারেন। শহর ছেড়ে ওই দিন বিকেলেই বেরিয়ে পড়ল মোনা। মাইল বিশেক যাওয়ার পর ওর সন্দেহ সত্যি বলে প্রমাণিত হলো। শেডি ওকসের আশেপাশে পুলিশি ছায়া আবিষ্কার করল মোনা। একটি যুবক বয়সের ছেলেকে ওর কাছে পিঠে প্রায়ই ঘুরঘুর করতে দেখল সে। মঙ্গলবার সকালে অবশ্য যুবকটি ভনিতা ছেড়ে নিজের পরিচয় দিয়ে বলল, মিসেস রো, আপনাকে আমার সঙ্গে শহরে ফিরে যেতে হবে। আপনি নিশ্চয়ই ভাবছেন না হ্যারি তার $10,000 সহ আমার সঙ্গে যোগাযোগ করেছে? না, আমি সে কথা বলছি না মিসেস রো। আপনার স্বামীর খোঁজ পাওয়া গেছে, আর আমার ধারণা তিনি খুন হয়েছেন। হেডকোয়ার্টারে দুজন পুলিশ অফিসার জেরা করল মোনাকে। সার্জেন্ট বাংস লেফটেন্যান্ট পোলিং নামে একজন অমায়িক স্বভাবের অফিসারের সঙ্গে তার পরিচয় করিয়ে দিল। পোলিং খুব বিনীতভাবে মোনার কাছে জানতে চাইল হ্যারি যেদিন নিখোঁজ হয় সেদিন আসলে কি কি ঘটেছিল। সব বিস্তারিত বর্ণনা দিল মোনা। সপ্রতিভভাবে সমস্ত প্রশ্নের জবাব দিতে পেরে নিজের উপর খুশি হয়ে উঠল সে। মোনা জানে ওর গল্প খতিয়ে দেখা হবে, পুলিশ ভেরিফিকেশন হবে। বেটি ফেয়ারচাইল্ড জানাবে ঘটনার দিন বিকেলে মোনাকে সে মিউনিসিপ্যাল পুল থেকে 5টার সময় সাঁতার কেটে আসতে দেখেছে, আর মোনা কখন বাড়ি থেকে বেরিয়েছে তার সাক্ষী দেবে রয়েস ফেয়ারচাইল্ড। আর প্যাট রোডসন বলবে সে কথা দিয়েও বুধবার রাতে মোনার সঙ্গে ছবি দেখতে যেতে পারেনি। সিনেমা হলের টিকিট বিক্রেতা মেয়েটাও মোনাকে মনে করতে পারবে, বলবে হ্যাঁ, এক মহিলা ওই দিন নাইট শোতে ছবি দেখতে এসেছিলেন, ভুলে তার একটা প্যাকেট ফেলে যাচ্ছিলেন কাউন্টারে, আর ছবি দেখে মোনা কখন ফিরেছে সে ব্যাপারেও বেটি সাক্ষী দেবে। জানাবে যখন জ্বর শুরু হয় ওই সময় সে রূপদের বাড়িতে আলো জ্বলতে দেখেছে। প্রশ্ন পর্ব শেষ হলে হাঁপ ছেড়ে বাঁচল মোনা। লেফটেন্যান্ট পোলিং মাথা ঝাঁকিয়ে নরম গলায় বলল, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিসেস রো, আপনাকে প্রশ্ন করা আমাদের দরকার ছিল। আমরা এই জন্যেই আপনাকে লেক চার্লসে যেতে দিয়েছিলাম। অবশ্যই, টাকা পয়সার ব্যাপারটাও যেহেতু এর সঙ্গে জড়িত। তবে আমি কল্পনাও করিনি হ্যারি টাকা চুরি করতে পারে। আপনারা কি ভেবেছিলেন আমার সঙ্গে হ্যারির কোথাও সাক্ষাৎ হবে? আমি টাকার কথা কিছুই জানতাম না সার্জেন্ট ব্যাংকস। ব্যাপারটা আমার জন্য খুবই মর্মবেদনার কারণ ছিল। আমরা ধারণা করতে পারছি টাকাটা বেশিরভাগ কোথায় ব্যয় হয়েছে। মানে হ্যারির সঙ্গে যেসব মেয়ের সম্পর্ক ছিল তাদের কথা বলছেন? আজ্ঞে হ্যাঁ, আমাদের আরো সন্দেহ ওদেরই কেউ হাতুড়ির ঘা মেরে মাথা ফাটিয়ে খুন করেছে হ্যারিকে। পাথর হয়ে গেল মোনা। আপনি নৃশংস ঘটনাটা শুনবেন মিসেস রো? মোনা জানে না সে সায় দিয়েছে কিনা, কিন্তু লেফটেন্যান্ট পোলিং গল্পটা শুরু করল। আমাদের ধারণা বুধবার রাতে আপনার স্বামী ওষুধের দোকানের কথা বলে বেরিয়ে পড়েন। হয়তো আগেই কথা হয়েছিল, কিংবা এও হতে পারে পথে মেয়েটার সঙ্গে তার দেখা হয়ে যায়। তারা সন্ধ্যেটা একসাথে কাটায়। তারপর সন্ধ্যারই কোনো এক সময় মেয়েটা আপনার স্বামীকে ভারী এবং মোটা কিছু দিয়ে মাথায় আঘাত করে। সম্ভবত হাতুড়ি জাতীয় কিছু হতে পারে।
মেয়েটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারছি না। তারপর সেই লাশটাকে শহরের বাইরে নিয়ে গিয়ে কবর দেয়। কবর খুঁড়ে আমরা যখন লাশটা বের করি, মৃতদেহের পরনে কোনো কাপড় ছিল না, কিন্তু তার জামা কাপড়গুলো কবরের মধ্যেই পাওয়া গেছে, আর তার ওয়ালেটটাও, কিন্তু ওটা একেবারে খালি ছিল। আপনি কিন্তু এখনো বলেননি কিভাবে কিভাবে আপনারা হ্যারির খোঁজ পেয়েছেন। একটা বাচ্চার কৌতূহলের জন্য, বুঝতে পারলেন তো? একটা হাফ ক্যাপ ছিল ওর কৌতূহলের কারণ। ছেলেটা ওখানে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিল, একটা খাদের পাশে ঝোপঝাড়ের মধ্যে চকচকে হাফ ক্যাপটা তার নজর কেড়ে নেয়। খাদটার পাশে স্তূপ করা মাটি দেখে তার নতুন কবর বলে সন্দেহ হয়, হাত দিয়ে কবরটা খুঁড়তে শুরু করে। খোঁড়া থামালো তখন যখন নগ্ন পা জোড়া তার চোখে পড়ল। স্বাভাবিকভাবেই প্রচন্ড ভয় পেয়েছিল বাচ্চাটা। একটা হাফ ক্যাপ? এখন সেই গাড়িটা আমাদের খুঁজে বের করতে হবে, যেটার চাকা থেকে জিনিসটা খুলে পড়েছে। পারবেন? সেটাই তো এখন সবচেয়ে বড় সমস্যা মিসেস রো। এই যেন খড়ের গাদায় সূচের সন্ধান করছে আমরা। যদি আপনারা খোঁজ পান, তাহলে বুঝবো আমরা খুনি মেয়েটাকে পেয়ে গেছি। অবিশ্বাস্য মন্থর গতিতে কাটতে লাগলো দিন। খবরের কাগজে ফলাও করে হ্যারি খুনের রহস্য ছাপা হচ্ছে। পুলিশ হন্যে হয়ে হাফক্যাপ বিহীন গাড়ির সন্ধানে ব্যস্ত। তারপর বেটি আর রয়েস ফেয়ারচাইল্ডদের অদম্য কৌতূহল তো আছেই, আর যতদিন যাচ্ছে টের পাচ্ছে মোনা ওর চারপাশে পুলিশি প্রহরার সংখ্যাও বাড়ছে। তবে পুলিশ খুনির কোনো সন্ধানই করতে পারছে না। এতদিনে যখন মোনা নিজেকে নিরাপদ ভাবতে শুরু করেছে, এই সময় মূর্তিমান আতঙ্কের মতো হাজির হল লোকটা। সেদিন সন্ধ্যায় মোনার দোরগোড়ায় চওড়া কাঁধে লম্বা একজন মানুষ উপস্থিত হল। তার পরনে নোংরা জীর্ণ পোশাক, মুখে কৃত্রিম হাসি, ঠোঁটে সিগারেট। তার পেছনে একটি গাড়ি ড্রাইভওয়েতে পার্ক করা। মোনা আগন্তুককে না চেনার ভান করল। কি চাই? বনিতা রাখুন, আমি ফ্রেড টেইলর। আমাকে আপনি ভালো করেই চেনেন, আর আমার পেছনের গাড়িটাকেও। নিমেষে মোনার মুখের রক্ত সরে গেল। দেখুন, আমি পুলিশের কাছে যেতে পারতাম, বলতে পারতাম এক মহিলাকে আমি চিনি, যিনি আমাদের একটা গাড়ি ভাড়া করে নিয়ে হাফক্যাপ ছাড়া ওটাকে ফিরিয়ে এনেছেন। মিস্টার টেইলর, আমি... আপনার ছবি খবরের কাগজে ছাপা হয়েছে মিসেস রো। এছাড়াও হাফক্যাপ হারানোর ঘটনা সহ আপনার স্বামীর $10,000 নিয়ে পালানোর ঘটনাও বেশ রসিয়ে বর্ণনা করেছে ওরা। ফ্রেড টেইলর মোনাকে প্রায় ঠেলে ভেতরে ঢুকলো, একটা চেয়ার টেনে বসে পড়ল। হ্যাঁ, বসে পড়ো ডার্লিং। ভদ্রতার মুখোশ খুলে ফেলল সে। দাঁত বের করে বলল, বসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কিসের কথা? হারানো $10,000 সম্পর্কে আনি। ওখান থেকে আমাকে 5 দিলেই আমি একেবারে বোবা হয়ে যাব। বেশি চাইনি কিন্তু, মাত্র অর্ধেক। দেখো, আমি খুব ভালো করেই জানি এইসব ঘটনা কিভাবে ঘটে। স্ত্রী স্বামীকে প্ররোচনা দেয় তার অফিস থেকে টাকা মারতে। দুজনে মিলে প্ল্যান প্রোগ্রাম করে। তারপর কাজ উদ্ধার হয়ে গেলে স্ত্রী বলে, চলো দক্ষিণ আমেরিকাটা একবার ঘুরে আসি। কিন্তু স্বামী বেচারার আর দরজার বাইরে পা রাখার সৌভাগ্য হয় না। স্ত্রী তার 14টা বাঁচিয়ে দেয়। তার পাশে একাই মজা করতে থাকে। বাহ, দারুণ গপ্প ফাঁদতে জানো দেখছি। তাই কি? আমি এখানে গপ্প মারতে আসিনি। আমি $5,000 চাই, নতুবা পুলিশের কাছে যেতে বাধ্য হব। মিস্টার টেইলর, প্লিজ। অন্ধের মতো শব্দ হাতড়াচ্ছে মোনা। কি বলবে বুঝতে পারছে না। শেষ পর্যন্ত এই ছিল তার কপালে। মিস্টার টেইলর, তোমাকে কি একটা ড্রিঙ্ক দেব?
মানে আমাকে আমাকে জোগাড় করতে হবে। ফ্রেড টেলরকে বিস্মিত দেখালো, কিন্তু কথাটা তার মনে ধরেছে বোধহয়। মোনার সর্বাঙ্গে দ্রুত একবার নজর বোলালো সে, তারপর বলল, হ্যাঁ ঠিক আছে মিসেস রো, তোমার কথায় বর্ষার গন্ধ পাচ্ছি। তুমি বন্ধু হতে চাইছো বুঝতে পারছি। আচ্ছা, আমারও তাতে আপত্তি নেই। মোনা রান্নাঘরে ঢুকলো, তাকে অনুসরণ করলো ফ্রেড টেলর। প্রচণ্ড ভয় পেয়েছে মোনা, কিন্তু একই সঙ্গে ঝড়ের গতিতে মাথা চলছে। এই মূর্তিমান আতঙ্কটার হাত থেকে তাকে রক্ষা পেতেই হবে। সে এক বোতল বুরবান বের করলো। কাভার থেকে 2টো গ্লাস বের করলো মোনা, ফ্রিজ খুলল। আইস কম্পার্টমেন্টে বরফের কিউবগুলো ট্রের সঙ্গে শক্তভাবে লেগে আছে। মোনা কিউবগুলো বের করার চেষ্টা করছে, টের পেল ফ্রেড অশ্লীলভাবে তার শরীরের সঙ্গে গা ঠেসে ধরেছে। গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করলো মোনার, কিন্তু ফ্রেড বলল, হ্যাঁ দেখি আমি কিউবগুলো নিচ্ছি। হ্যাঁ। মোনা সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু ফ্রেড ওর কাঁধটা চেপে ধরল। চোখে চিকচিক করছে কামনা। ঝুঁকে এলো ফ্রেড মোনার মুখের ওপর। ঝট করে মুখটা সরিয়ে নিল মোনা। এক মুহূর্তের জন্য ফ্রেডের মুখ ছুঁয়ে গিয়েছিল মোনার চিবুকে। বোটকা একটা গন্ধ পেল মোনা। বিদ্যুৎ গতিতে হাতটা উপর দিকে উঠে এলো। ঠাস করে ফ্রেডের গালে চড় কষালো সে। মোনাকে অবাক করে ফ্রেড কিন্তু তাকে ছেড়ে দিল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ফ্রেড মোনার দিকে। ঘন ঘন শ্বাস ফেলছে। ঠিক আছে ডার্লিং, তোমার বন্ধুত্ব তাহলে শ্রেভান। হ্যাঁ, জাগে, টাকাটা আমার এক্ষুনি চাই। শিগগির বের করো, শিগগির। মোনা হতবুদ্ধির মতো দাঁড়িয়ে আছে, এদিক ওদিক মাথা নাড়ল। আবার কাঁধ চেপে ধরল ফ্রেড, ভয়ানকভাবে ঝাঁকাতে লাগলো। হারামজাদি মগরি, টাকাটা কোথায় রেখেছিস? বল, শিগগির বল। গাড়িতে। ঝাঁকুনি বন্ধ করলো ফ্রেড। তীক্ষ্ণ চোখে চাইল মোনার দিকে। মোনা যন্ত্র মানুষের মতো হাঁটতে লাগলো। ফ্রেড ওর সঙ্গে এগোলো। গ্যারেজে চলে এলো দুজনে। মোনা সব কাজ যেন করছে একটা ঘোরের মধ্যে। জানি না কিসের জন্য সে গ্যারেজে এসেছে। আসলে অবচেতনভাবে ও একটা অস্ত্র খুঁজছিল পশুটাকে শায়েস্তা করতে, ওর হাত থেকে রক্ষা পেতে। গ্যারেজে কি সেরকম কিছুই নেই? শূন্য দৃষ্টিতে চারপাশে চোখ বোলাচ্ছে মোনা। পাশে দাঁড়ানো ফ্রেড টেলর বলল, হ্যাঁ এই গাড়িতে তো, হ্যাঁ এই গাড়িতেই নাকি? পকেট হাতড়ে চাবি বের করলো মোনা। ট্রাঙ্ক খুলল। খোলা ট্রাঙ্কটা মুখ হাঁ করে চেয়ে রইল মোনার দিকে। ওটার মধ্যে জ্যাক আর রেঞ্জটা পড়ে আছে। ডার্লিং, কি যেন বলতে গিয়ে ও থেমে গেল ফ্রেড। দেখল মোনা ট্রাঙ্কের মধ্যে কি যেন খোঁজাখুঁজি করছে। এবার কি একটা ধরে টানতে লাগলো মোনা, বের করে আনতে পারছে না। ফ্রেড মোনার কোমরে হাত রাখলো, প্রায় ছুঁড়ে ফেললো গ্যারেজের দরজার ওপর। টাকাটা এইখানে আছে ডার্লিং, এই লাইনিং এর পেছনে। আড়ষ্ট ভঙ্গিতে মাথা দোলালো মোনা। ফাঁদে পা দিল ফ্রেড টেলর। ট্রাঙ্কের মধ্যে উঁকি দিল সে। হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকলো। লাইনিং ছিঁড়তে শুরু করলো। টায়ার রেঞ্জটা মোনার সাহায্যে আসার জন্যেই যেন অদূরে অপেক্ষা করছিল। সামনে এগোলো মোনা। ঝট করে তুলে নিল লোহার ভারী অস্ত্রটা। শরীরের সর্বশক্তি দিয়ে মরণ আঘাত হানল ফ্রেডের মেরুদণ্ডে। প্রবল ঝাঁকুনি খেল তার শরীর। ট্রাঙ্কের ডালাই প্রচণ্ড জোরে থেতলে গেল মাথাটা। এবার রেঞ্জটা ঘুরিয়ে ফ্রেডের উরুর পেছনে মারল মোনা। গলা চিরে চিৎকার বেরিয়ে এলো ফ্রেডের। মাথাটা ট্রাঙ্ক থেকে বের করেছে মাত্র, তৃতীয় আঘাতটা করল মোনা ওর মুখে। তারপর যেন খুনের নেশা পেয়ে গেল ওকে। একের পর এক আঘাতে ফ্রেডের মাথাটা চূর্ণ বিচূর্ণ করে ফেলল। রেঞ্জটা লাশের গায়ে ফেলে ট্রাঙ্ক বন্ধ করল মোনা। হেলান দিয়ে হাঁপাতে লাগলো। ফুঁপানির মতো শ্বাস বেরিয়ে আসছে মুখ থেকে। শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। তবে কাজটা করতে পেরেছে মোনা। ট্রাঙ্কের ভেতরে লোকটা আর কখনো তাকে বিরক্ত করতে আসবে না। টলমল পায়ে ঘরে ফিরল মোনা।
জট পাকানো চিন্তাভাবনাগুলো গোছাতে চেষ্টা করল। ফ্রেড টেলারের লাশটা কোথাও ফেলতে হবে, নদীতে ফেলা যায়, কিন্তু তেমন কোনো নির্জন জায়গা মিলবে কি? হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজ। ভয়ানক চমকে উঠল মোনা। দ্রুত ঠান্ডা হয়ে গেল শরীর, ওঠার শক্তি পাচ্ছে না। আবার বেল বাজল। সে আর পারবে না। কাঁপতে কাঁপতে ভাবল মোনা, কিন্তু শেষ পর্যন্ত উঠে দাঁড়ালো। গভীর শ্বাস টানল একটা, দাঁতে দাঁত চেপে পা বাড়ালো সামনের দরজার দিকে। দরজা খুলতেই শিরদাঁড়া বেয়ে শীতল একটা স্রোত নামতে থাকল। চিৎকার করে উঠতে যাচ্ছিল, শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সার্জেন্ট বাঙ্কস। সার্জেন্ট বাঙ্কস চোখ কুঁচকে বলল, শুভ সন্ধ্যা মিসেস রোভ। কোনো সমস্যা? স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করছে মোনা। না। কিন্তু তার গলাটা ভাঙা শোনালো। মানে? মাঝপথে থেমে গেল সে, তারপরে বলল, মানে আপনাকে এই সময় ঠিক আশা করিনি। ভেবেছিলাম ওই লোকটাই আবার এলো কিনা। আচ্ছা। ড্রাইভওয়েতে পার্ক করা গাড়িটাকে আঙুল দিয়ে দেখালো মোনা। একটা লোক এসেছিল কিছুক্ষণ আগে, একজন সেলসম্যান। লোকটা ভালো না, আমি ওকে বের করে দিই। আর আপনি যখন বেল বাজালেন ভাবলাম মানে ওই লোকটাই বুঝি আবার এসেছে। ওকে আরও কড়া কিছু কথা শোনাবার ইচ্ছে নিয়েই দরজা খুলেছিলাম আমি। লোকটা হয়তো কাছে পিঠে কোথাও থাকতে পারে, তবে ওখানে গাড়ি পার্ক করা তার উচিত হয়নি। সম্ভবত তাড়াহুড়োয় কাজটা করেছে সে। থাকে। আপনার জন্য কি করতে পারি বলুন? তেমন কিছুই না, এক গ্লাস ঠান্ডা জল খাওয়ালে কৃতার্থ হব মিসেস রোফ। এক্ষুনি দিচ্ছি। সার্জেন্টকে রান্নাঘরে নিয়ে এলো মোনা। তার এহেন অদ্ভুত অনুরোধে খানিকটা হতচকিত সে। গ্লাসে জল ঢালল মোনা। এক চুমুকে গ্লাসটা শেষ করল সার্জেন্ট বাঙ্কস। মোনাকে ধন্যবাদ জানিয়ে বাইরে চলে এলো। ড্রাইভওয়েতে গাড়িটার দিকে আবার চাইল সার্জেন্ট। আমি কি ওই সেলসম্যানকে খুঁজে বের করে বলবো গাড়িটা এখান থেকে সরিয়ে নিতে? না। মোনার মনে হলো সে অজ্ঞান হয়ে যাবে। থাক, যার গাড়ি সেই সময় মতো নিয়ে যাবে, আপনাকে কষ্ট করতে হবে না। ঠিক আছে মিসেস রো। গুড নাইট সার্জেন্ট। সার্জেন্ট বাঙ্কসকে চোখ দিয়ে অনুসরণ করল মোনা। সার্জেন্ট গাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো, দরজা খুলল, রেজিস্ট্রেশন বুকের ওপর চোখ বোলালো, তারপর আবার রাস্তায় উঠল। এদিক ওদিক বাদ দুই তাকালো, সবশেষে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা কালো সেডানে চড়ে অদৃশ্য হয়ে গেল। এখন মোনার করণীয় কাজ একটাই, কনভার্টিবল গাড়িটা নিয়ে বেরিয়ে পড়া। সার্জেন্ট যদি মোনার কল্পিত সেলসম্যানের জন্য কোথাও অপেক্ষা করতে থাকে, তাহলে সে মোনাকে অনুসরণ করবে না। সে শুধু ড্রাইভওয়েতে পার্ক করা গাড়িটার দিকে নজর রাখবে। হয়তো সারা রাত সে এখানেই থাকবে, ভাড়া করা সেডানও নড়বে না। পরদিন সহজেই মোনার গল্পটা বিশ্বাসযোগ্যতা পাবে। এক সেলসম্যান তার ড্রাইভওয়েতে গাড়িটা পার্ক করে তার বাসায় এসেছিল, কিন্তু লোকটাকে পছন্দ হয়নি বলে সে তাকে তাড়িয়ে দিয়েছে। মোনা ভেবেছে সেলসম্যান হয়তো পড়শিদের কারো বাড়িতে গেছে। না, মোনা জানে না লোকটা কেন তার গাড়ি নিতে আর ফিরে আসেনি। মোনা কনভার্টিবলটাকে গ্যারেজ থেকে বের করল। বড় রাস্তায় উঠতে যাচ্ছে, হঠাৎ কালো সেডানটা যেন মাটি ফুঁড়ে সামনে এসে দাঁড়াল। মোনা বাধ্য হলো ব্রেক কষতে। সার্জেন্ট বাঙ্কস ওর কাছে এলো, খোলা জানালায় ঝুঁকে বলল, আপনার বয়ফ্রেন্ডটি কোথায় মিসেস রো? সার্জেন্টের চেহারা পাথরের মতো কঠিন। মোনা শক্ত মুঠিতে চেপে ধরল স্টিয়ারিং হুইল। সাদা হয়ে গেল আঙুলের গাঁট। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না সার্জেন্ট। আপনাদের এখানে কোনো সেলসম্যান আসেনি মিসেস রো, আর আপনার উঠোনে ওটা একটা ভাড়া করা গাড়ি। আমার ধারণা আপনার বাড়িতে একটা লোক লুকিয়ে আছে। অবৈধ সম্পর্ক শুধু পুরুষরাই করে না, কথাটা নিশ্চয়ই জানেন আপনি। এটা কি সম্ভব নয় যে আপনিও অনেকদিন ধরে কারোর সঙ্গে ছুটিয়ে প্রেম করে যাচ্ছেন? এটাও কি সম্ভব নয় যে আপনি আর আপনার প্রেমিক দুজনে মিলেই আপনার স্বামীর হত্যা পরিকল্পনা করেছেন? আর এটাও বা অসম্ভব কি যে সেই পরিকল্পনাটির সফল বাস্তবায়ন ঘটিয়েছে আপনার প্রেমিক প্রবর? এই প্রশ্নগুলো আমাকে ভীষণভাবে তাড়া করছে মিসেস রো। সার্জেন্ট, এসব আপনি কি বলছেন? আমি আজই আপনার বসের সঙ্গে কথা বলবো। জানেন আমি তা পারি। হ্যাঁ, নিশ্চয়ই মিসেস রো।
তা আপনি পারেন। ঠিক আছে, লেফটেন্যান্ট পোলিংকে ফোন করুন আর বলুন, ওহ সার্জেন্ট, দিস ইজ অ্যাবসার্ড। আপনার গাড়ির চাবিটা প্লিজ। কি? সার্জেন্ট বাঙ্কস তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ কনভার্টিবলটাকে পরীক্ষা করল। মোনার হার্টবিট বেড়েই চলল। ট্রাঙ্ক বেয়ে রক্ত পড়ছে না তো? মোনা মনে করতে পারল না ফ্রেডকে হত্যা করার সময় ওর শরীর রক্তাক্ত হয়ে উঠেছিল কিনা। চাবি মিসেস রো। হাত বাড়ালো সার্জেন্ট বাঙ্কস। অপেক্ষা করছে। হতবুদ্ধি মোনা এদিক ওদিক মাথা নাড়ল। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন, হতে পারে আপনি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছেন, হতে পারে সে ট্রাঙ্কে লুকিয়ে আছে। ট্রাঙ্কটা তাই আমাকে খুলে দেখতে হবে। না! গলা ছিঁড়ে আর্তনাদ বেরিয়ে এলো মোনার। ঘুরে দাঁড়ালো, দৌড়ে পালাবে, কিন্তু সার্জেন্ট বাঙ্কস ওর চেয়ে অনেক ক্ষিপ্র। খপ করে সে মোনার কবজি ধরে ফেলল। গাড়ির সঙ্গে ওকে ঠেসে ধরে সমস্ত ওজন চাপিয়ে দিল ওর গায়ে। খোলা জানালার দিকে হাত বাড়ালো সার্জেন্ট। একটানে ইগনিশন সুইচ থেকে খুলে আনলো চাবির গোছা। মোনাকে চেপে ধরে নিয়ে এলো গাড়ির পেছনে। গোছা থেকে সঠিক চাবিটা বের করে ট্রাঙ্কের তালায় লাগালো বাঙ্কস। তারপর একটানে ডালাটা তুলে ফেলল ওপরে। ভেতরের দৃশ্যটা দেখে আঁতকে উঠল সার্জেন্ট বাঙ্কস, আর একই সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল মোনা রো। সিম্পল মিস্টেক গল্পটি এখানেই শেষ হলো। আমাদের উপস্থাপনায় এই গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুল করবেন না। আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।